ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমাদের সামনে এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তাই তোমাদের এক্সামের প্রস্তুতির জন্য শুধুমাত্র এখন থিওরি পড়লে বা শুধুমাত্র যে কোশ্চেন করে গেলাম থিওরি বুঝলাম না সেটা চলবে না, তোমাদের থিওরির সাথে সাথে প্রশ্ন পড়তে হবে। এবার দেখো আমার চ্যানেলে আমি কি ভেবেছিলাম কি প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরি পড়াবো, কোশ্চেন সলভ করাবো, বইয়ের যে যত এমসিকিউ আছে প্লাস নিউমেরিক্যালস গুলো যেগুলো আছে সেগুলি, প্লাস আরো বাকি যেগুলো যা যা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল, ম্যাচিং হয়ে গেল, ট্রু ফলস হয়ে গেল, যা যা আছে সমস্ত কমপ্লিট করবো। কিন্তু দেখো এইটুকু সময় এখন যদি শুধুমাত্র বইয়ের গুলো করি তাহলে তোমাদের সেভাবে পরীক্ষার প্রস্তুতি হবে না। আমি কি ভেবেছি, তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্ন, বিগত বছরে যে প্রশ্নগুলো দেখো বিগত আগের বছরই তোমাদের এমসিকিউ তে পরীক্ষা, তার আগের বছর তো এমসিকিউ পরীক্ষা ছিল না, কিন্তু তোমাদের প্রশ্ন প্যাটার্ন তো সেই হিসাবেই আসবে। বিগত বছরের প্রশ্ন এবং কিছু নতুন এবারকার প্রশ্ন এবং কিছু কিছু যেগুলি স্কুলে সচরাচর এসে থাকছে, যে প্রশ্নগুলো যেগুলোকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা হবে। প্রশ্নগুলো করানো হবে, তার সাথে উত্তর সমেত দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে প্রশ্নটাকে। এবং আমি চাইছি বেশি বড় ভিডিওটা করব না, ছোট ভিডিওর মধ্যে চাইছি যে হয়তো 10টা 12টা প্রশ্ন করাবো, কিন্তু তার মাধ্যমে যে থিওরিটা কভার হবে চ্যাপ্টারের পুরো থিওরি কভার করাবো, প্লাস কোশ্চেনগুলো তোমাদের হতে থাকবে। আমি এটাই বলছি, দেখো সাজেশন প্রশ্ন কখনোই হয় না যে 10টা 15টা কোশ্চেন দেবো তোমরা সাজেশন পেয়ে যাবে, ওইটাই ভুল। সাজেশন প্রশ্ন হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি করে রাখো, বইয়ের থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপর এবিটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো টেস্ট পেপার ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নবিচিতে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে হবে। এবার তোমাদের সবকিছু কেনা সম্ভব নয় এবং সবকিছু করাও সম্ভব, তার জন্য আমি এই সিরিজটা বার করেছি। এখানে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে ছোট ছোট ভিডিওতে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা হবে। এটা ধরো পার্ট 1, এরপরে পার্ট 2, এরকম পার্ট 3 করে আসতে থাকবে। যতক্ষণ আমার মনে হবে না যে পুরোপুরি ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ হয়েছে ততক্ষণ করাবো, তারপর আবার ইউনিট 2 এরকম ভাবে হবে। এবং এইগুলো তো দেখো তোমাদের হতে পারে যে কোনো চ্যাপ্টার যে কোনো ইউনিট পড়া হয়নি, কিন্তু আমি বলছি তোমরা এটা করো, এই যে প্রশ্নগুলো দেবো, যে উত্তরগুলো করছি এগুলো করো, এগুলোর মাধ্যমে তোমাদের চ্যাপ্টারগুলো পুরোপুরি কভার আপ হবে, প্লাস তোমরা থিওরিটাও পাবে পুরোপুরি, এটুকু বলতে পারছি। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন আজকে আসি। দেখো প্রথম প্রশ্ন তোমাদের বইয়ের প্রশ্ন এসে গেছে। এখানে শুধু বইয়ের প্রশ্ন নয়, এখানে প্রশ্ন বিচিত্রার প্রশ্ন, বিগত বছর যে পরীক্ষায় এসেছে এইচএস পরীক্ষায় তার প্রশ্ন, সব প্রশ্ন করাবো। তো প্রথম প্রশ্ন দেখি কি আছে। এটা ছায়ার বইয়ের প্রশ্ন, প্রশ্ন খুব ভালো, ভালো করে বুঝবে। একটু বড় করে দেবো, জুম করে দিই। কি বলছে, দুটি অসম আধানের তড়িৎবাহিত পরিবাহী গোলক পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয় এবং তারপর তাদের একই দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে গোলক দুটি কি হবে? কম বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, বেশি বল দ্বারা কম বল দ্বারা পরস্পর বিকর্ষণ করে, বেশি বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা, ধরো দুটো গোলককে প্রথমে কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্বে আছে, তখন তারা কিছু আকর্ষণ করছে, তারপর তাদেরকে স্পর্শ করানো এবং আবার ওই একই দূরত্বে সরিয়ে নিয়ে গেল, তখন তারা কি করবে? ঠিক আছে, প্রশ্নটা দেখি, প্রশ্নটা পড়ি, ভালো করে বোঝো। ধরো এখানে দুটি গোলক আছে, এখানে একটা গোলক এবং এখানে একটা গোলক, এটা দূরত্ব আছে একটা নির্দিষ্ট। ধরো এইগুলোকে 15টা পজিটিভ আধান আছে এবং এইগুলোকে 5টি নেগেটিভ আধান আছে। ভালো করে বুঝবে জিনিসটাকে। কি বলেছে, দুটি অসম আধানের তড়িৎবাহিত পরিবাহী গোলক, দুটি অসম আধান, সমান আধান নয়, এটা পজিটিভ আর নেগেটিভ হতেই হবে। এবার এই দুটো যখন দূরে আছে তখন তো পরস্পরকে আকর্ষণ করছে, কারণ আমরা কি জানি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে, সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে। তাছাড়াও আকর্ষণের আরেকটা শর্ত হচ্ছে যখন আহিত অনাহিত কোনো আহিত বস্তু, ধরো একটা পজিটিভ আর নেগেটিভ, আর একটা অনাহিত বস্তু, ধরো একটা অনাহিত বস্তু যার মধ্যে আধান নেই, পরিবাহী, সেটা পরিবাহ অবশ্য পরিবাহী হতে হবে, সেটা যখন কাছাকাছি আনবো তখনও আকর্ষণ করবো। ঠিক আছে, এইটুকু বুঝে গেছো তোমরা। এবার এটা ধনাত্মক ঋণাত্মক এই বল দুটো আছে, এই দুটোকে স্পর্শ করানো হলো। ধরো এটাকে এরকম একই বল, এদিকে নিচে দেখালাম, এটা 15টা পজিটিভ আর 5টা নেগেটিভ, স্পর্শ করানো হলো, তখন কি হবে? পজিটিভ নেগেটিভ মিলে যাবে। ধরো এখানে 15টা পজিটিভ মানে কত? 5টি পজিটিভ, 10টি পজিটিভ প্লাস 5টি পজিটিভ, 10টি প্লাস 5টি পজিটিভ, এখানে 5টি নেগেটিভ আছে, 5টি নেগেটিভ 5টি পজিটিভ মিশে গিয়ে নিস্তড়িত হয়ে যাবে।
5টি পজিটিভ 5টি নেগেটিভ মিশে গিয়ে নিশ্চয়ই হয়ে যাবে, বাকি পড়ে থাকছে 10টি পজিটিভ। তাহলে 10টি পজিটিভ, এই দুটি গোলকে এখন 10টি পজিটিভ, দুটি গোলক এই ধরো একই গোলকের সাইজ, আমি যেটা আঁকার জন্য ছোট বড় হচ্ছে, তো দুটি গোলক এখন 10টি পজিটিভ, ধরো এটাতে 6টি পজিটিভ এবং এটাতে 4টি পজিটিভ আছে। কথার কথা, এখানে আলাদাও থাকতে পারতো। এবার এই দুটো গোলককে কি বলেছে, যদি তাদের পরস্পরকে স্পর্শ করে দেওয়া হয় এবং তারপর তাদের একই দূরত্ব সরিয়ে নিয়ে যাওয়া হয়, এরপর এই দুটি গোলককে আবার একই দূরত্ব সরিয়ে নিয়ে যাওয়া হলো, এখানে গোলকটা আছে, এখানে গোলকটি আছে, 6টি পজিটিভ 4টি পজিটিভ। দেখো প্রথমে ধনাত্মক ঋণাত্মক ছিল, কিন্তু যেটা যেটা কম সংখ্যা ছিল সেটা কি হচ্ছে, মিশে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এই যে 5টি নেগেটিভ, এখানে 5টি পজিটিভের সাথে মিশে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 10টি পজিটিভ। এখানে 15টি নেগেটিভও থাকতে পারতো, মানে ঋণাত্মকও থাকতে পারতো, কিন্তু এটা উল্টো হতে পারতো, এটা ভালো করে বলছি। এর বাকি পড়ে থাকছে কি 10টি পজিটিভ, 10টি পজিটিভ দুটোর মধ্যে মিশে গেল। এবার এই যে এটা আছে, এবার ধরো এই যে এইটা, ধরো এর থেকে সহজ করে বলছি, ধরো কোনো একটা ডাব্লিউডাব্লিউ তোমরা ফাইট দেখেছো তো, ধরো একটা টিমে 10 জন আছে, একটা টিমে 5 জন আছে, সবার সমান শক্তি। তখন কি হবে, প্রথমে একটা টিম থেকে, প্রথমে যে ধরো বা দিকে টিমে 5 জন আছে, ডান দিকে টিমে 10 জন আছে, প্রথমে বা দিকের টিমের একজন এলো, ডান দিকের টিমের একজন এলো, ধরো দুজনের সমান ক্ষমতা, দুজনই মারামারি করে মরে গেল। তারপর আবার একজন বাদিক থেকে গেলো, আবার ডান দিক থেকে গেলো, বাদিক থেকে যখন 5 জন চলে এলো, বাদিক থেকেও 5 জন চলে এলো, মারামারি করে মরে গেল, বাদিকে তো আর কেউ নেই। তার ডান দিকে যে বাকি যে ধরো 15 জন ছিল, তার মধ্যে যে 10 জন ছিল, 10 জন তো বেঁচে গেল। সেম এখানে টোটাল 5টা নেগেটিভ 5টা পজিটিভ মিলে নিশ্চয়ই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো 15টা নেগেটিভ ছিল, মানে 10টা নেগেটিভ বেঁচে 10টা পজিটিভ বেঁচে থাকছে, 10টা পজিটিভ দুটি গোলকের মধ্যে চলে আসছে। এবার ধরো এটাও পজিটিভ এটাও পজিটিভ, কি পজিটিভ পজিটিভ কি করবে, মানে সমাধান, সমাধান পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এখানে দেখো প্রশ্নে দেখো কি লিখা আছে, বলটা আমাদের দেখতে হবে, কিন্তু বিকর্ষণটা আমরা এইটুকু জানলাম। তো দেখো প্রথমে দুটোতে কম বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে, বেশি বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে, এই দুটো হবেই না। পড়ে থাকছে সি আর ডি, তার মধ্যে একটা হবে। এবার ধরো এই প্রশ্নটা খুব ভালো, এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন আসতে পারে। দেখো এই বইয়ে আমি কয়েকটা প্রশ্ন দেখেছি, সেই প্রশ্নগুলো করাবো, তারপরে আরো কয়েকটা প্রশ্ন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যেগুলো অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে, ওগুলো করাবো। আজকে এই কটা করেই ছাড়বো, আবার পরের পরের ভিডিওতে আবার কয়েকটা প্রশ্ন করাবো। এরকম টোটাল 12-10টা করে প্রশ্ন করবো, এবং থিওরি পড়াচ্ছি, দেখো সাথে সাথে থিওরিও সমাজ শেষ হচ্ছে। ধরো এটা পজিটিভ এটাও পজিটিভ, আবার প্রশ্ন ফিরে আসি, পরস্পরকে বিকর্ষণ করবে। এবার দেখো এটাতে প্রথমে 15টি পজিটিভ ছিল, 15টি আধান ছিল, পজিটিভ নেগেটিভ হোক, কিন্তু আধান করা 15টা আধান ছিল, এখানে নেগেটিভ 5টা আধান ছিল, মানে টোটাল আধান কত, টোটাল আধান 15 আর 5টা। ধরো তোমরা তো বলবে নেগেটিভ আধান, আধান হলে কি হচ্ছে, আধানের তো মান আছে, তাহলে টোটাল আধান কত, টোটাল আধান হচ্ছে 20টি। এখানে 20টি আধান কাজ করছিল, কিন্তু এখানে কত 10টি আধান কাজ করছে, তাহলে কি বল কমবে কি বাড়বে, বল সবসময় কমবে। ধরো এখানে 15টি আধান 5টি আধানকে আকর্ষণ করছে, যে আকর্ষণটা করবে এরা কি পরস্পরকে বিকর্ষণ করতে পারবে, কারণ যেহেতু আধানের সংখ্যা কম, যখনই আধানের সংখ্যা কমে যাবে, এখানে টোটাল আধান সংখ্যা কত 20টি, এই টোটাল আধান সংখ্যা 10টি, যখনই আধান সংখ্যা কমে যাবে তার বলের মানও কমে যাবে, তাহলে কি হবে উত্তর, উত্তর হবে উত্তর হবে কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ যেহেতু সমান আধান বিকর্ষণ করছে এবং কম বল দ্বারা করবে। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আরেকবার শর্ট করে বুঝিয়ে দিচ্ছি, বুঝি না, এবার অ্যাকচুয়ালি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, একটা একটা উত্তর আমি লিখে দিচ্ছি, আমি এটাকেও লিখে দিয়েছিলাম ছোট্ট করে, তো উত্তরটা তোমরা পড়বে ঘরে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো প্রশ্নের উত্তরটা আমি ভালো করে লিখে দিয়েছি, আশা করি বুঝতে পারবে। কি বলছে, দুটি বিপরীত আধানের গোলক পরস্পরকে আকর্ষণ করে, দুটি বিপরীত আধানের গোলক পরস্পরকে আকর্ষণ করে, প্রথমে বলা হলো দুটি দেখো বিপরীত আধানের গোলক যে আছে পরস্পরকে আকর্ষণ করছে, যখন গোলক দুটিকে স্পর্শ করানো হলো তখন আধানের পুনর্বন্টন ঘটে এবং গোলক দুটির মোট আধান কমে যায়, কারণ বিপরীত আধান একে অপরের প্রভাবে আংশিক প্রশমিত করে। মানে কি, এই ধরো 15টা ধনাত্মক এবং 5টি ঋণাত্মক,
15টা ধনাত্মক, তার মধ্যে 5টি ধনাত্মক এবং 5টি ঋণাত্মক পরস্পর সাথে মিশে কি হচ্ছে, প্রশমিত করে দেয়, তখন 10টি ধনাত্মক শুধু পড়ে থাকছে, সেটাই ডিভাইড হচ্ছে দুটো গুলোকে। ফলে যখন তাদের মধ্যে কাজ করা বিকর্ষণ বলের মান আগের আকর্ষণ বলের চেয়ে কম, ফলে তাদের মধ্যে কাজ করা বিকর্ষণ বলের মান, এবার যখন দুটোকে সরিয়ে দেবো তখন কি হবে তখন কি হবে, যেহেতু দুটি সমান আধান বিকর্ষণ করবে এবং বিকর্ষণ বলের মান কি হবে, আকর্ষণ থেকে কম হবে, কারণ যে আধানের মানই তো কমে গেছে, তার জন্য আকর্ষণ বলের মান কম হবে, মানে বিকর্ষণ বলের মান আকর্ষণ বলের চেয়ে কম হবে। বুঝতে পেরেছো আশা করি। এবার সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেনটা আমি বইয়ের থেকে তুলবো, কারণ বইয়ে খুব সুন্দর একটা প্রশ্ন আছে, প্রশ্নটা দেখিয়ে দিই তোমাদের। এই প্রশ্ন তোমাদের এমসিকিউতে দিতে পারে, খুবই সম্ভাবনা এই প্রশ্নটা দেওয়ার। যদি এই চ্যাপ্টার থেকে স্থির তৈরিতে প্রাথমিক ঘটনাবলী থেকে দেয়, তাহলে এটা খুব সম্ভাবনা। কি কোশ্চেন দেখো, একটি মানে এক থেকে, এই 3 নম্বর প্রশ্নটা বই, এটা ছায়ের বই 3 নম্বর প্রশ্নটা, 1 থেকে 5। দেখো এইখানে আমি এমন ভাবে করাচ্ছি যাতে বইয়ের প্রশ্নগুলো সলভ হচ্ছে, তার সাথে এরপরে দেখো, এরপরে আমি প্রশ্ন বিচিত্র প্রশ্ন সলভ করাবো, তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা। দেখো এখন এই চ্যাপ্টারে আজকে বইয়ের প্রশ্ন সলভ করলাম, কালকে প্রশ্ন বিচিত্র এটার করব, এরপর যে তড়িৎ ক্ষেত্র আছে সেটার থেকে এই ভিডিওতে তড়িৎ ক্ষেত্র থেকে কিছু প্রশ্ন বিচিত্রের প্রশ্ন, কিছু পিওয়াইকিউ মানে হচ্ছে আগের বছর যে প্রশ্নগুলো, আগের বছরের যে প্রশ্নগুলো, সেগুলো এইরকম ভাবে সলভ করাবো যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমাদের মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাদের বইয়ের প্রশ্ন বিচিত্রা, টেস্ট পেপার সব জায়গা থেকে তোমাদের খুঁটিনাটি ভালো ভালো প্রশ্নগুলো করানো হয়। দেখো নর্মাল প্রশ্ন এমনিতেও আসবে না ভালো প্রশ্ন ছাড়া। তো ভালো প্রশ্ন যখন তোমাদের আগের বার জেনে দেখেছো ফিজিক্সের লেভেলটা বাড়িয়েছে, মানে ফিজিক্সের প্রশ্ন আরো টাফ করছে, তো তোমাদের ভালো প্রশ্ন পড়তে হয়। ভালো প্রশ্ন আমি কনসেপ্ট সহকারে পড়াচ্ছি। দেখো এই লেখাটা, আগে যে লেখাটা বললাম লিখতে, এই লেখাটা তোমরা লিখবে যে 1 নম্বর প্রশ্ন উত্তরটা, দেখো এটা না লিখলেও হয়, ওইটুকু মনে রাখলেও হয়, কিন্তু এই লেখাটা যখন লিখবে, যখন প্রশ্নটা একবার রিভিশন করবে, তখন তুমি নিজে বুঝতে পারবে যে তোমার এই লেখাটা কত জরুরি ছিল। একবার জাস্ট পড়বে তো তোমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে সেভাবে। এবার বেশি কথা না বলে 3 নম্বর প্রশ্নে যায়। 3 নম্বর বলতে এবারকার এই ভিডিওর 2 নম্বর প্রশ্নে, 1 থেকে 5 সংখ্যা দ্বারা চিহ্নিত 5টি বলকে আলাদা সুতোর সাহায্যে ঝোলানো হলো। দেখা গেল 1, 2, 2, 4, 4, 1 জোড়াগুলি পরস্পরকে আকর্ষণ করে। মানে কি হচ্ছে, 1, 2, 2, 4, 4, 1 পরস্পরকে আকর্ষণ করছে, আবার 2, 3, 4, 5 জোড়গুলি পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ 1 নং চিহ্ন বলটি হলো নিস্তড়িত ধনাত্মক আধানাহিত কণা, ঋণাত্মক আধানাহিত কণা, ধাতুর তৈরি। এটা আমাদের বলতে পারে। তাহলে দেখি প্রশ্নটা ভালো করে এখানেই সলভ করে দেবো খাতায়। দেখো খাতাটা নিয়ে আসি, খাতায় সলভ করে দিচ্ছি। দেখো তোমাদের এই প্রশ্নটা করার আগে একটা জিনিস জানতে হবে, আকর্ষণ আর বিকর্ষণ কখন করে, ভালো করে বুঝবে। আকর্ষণ কখন করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, যখন ধরো পজিটিভ নেগেটিভ এখানে আসো, এখানে ছোট করে লিখে দিই, ধরো পজিটিভ একটা বস্তু আছে, একটা নেগেটিভ বস্তু আছে, এই পেনটা কালিয়ে নিই, এটা আছে নেগেটিভ বস্তু, এরা পরস্পরকে আকর্ষণ করছে। আবার যে নেগেটিভ হয় আর একটা পজিটিভ হয়, তখনও এটা পরস্পরকে আকর্ষণ করছে, আবার এটাও পরস্পরকে আকর্ষণ করছে, ঠিক আছে, এই দুটো আলাদা। এটা পরস্পর আকর্ষণ, এটাও পরস্পর আকর্ষণ করছে। আর একটা বিকর্ষণ কখন করে, বিকর্ষণ যখন দুটোই নেগেটিভ হবে, নেগেটিভ, এটা দেখো এটা পরস্পরকে বিকর্ষণ করছে, এটাও নেগেটিভ, এটা পরস্পর, আবার দুটোই যদি পজিটিভ হয় তখনও পরস্পরকে বিকর্ষণ করছে, মাথায় রাখতে হবে। নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে, পজিটিভ মানে সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। এবার অ্যাকচুয়ালি একটা জিনিস যেটা, এটা দেখো এটা তোমরা সবাই জানো, কিন্তু একটা জিনিস যেটা হয়তো তোমরা কিছুজন জানো না, সেটা হচ্ছে আহিত আর অনাহিত কনসেপ্ট। যদি ধরো কোনো একটা আধান, ধরো ধনাত্মক আধান, আর একটা কোনো আধানই নেই, কিন্তু এটা পরিবাহী হতে হবে, এবার যখন এই দুটোকে কাছে আনা হবে তখন পরস্পরকে আকর্ষণ করবে। আবার ধরো এটা নেগেটিভ আধান, কোনো আধান নেই, পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে, এটা এদিকে হতে পারতো, এটা এদিকে হতে পারতো, সেটা কথা নয়। কথা হচ্ছে যখনই কোনো একটা আধান থাকবে, তার সাপেক্ষে একটা অনাহিত বস্তু কিন্তু পরিবাহী বস্তু থাকবে, তখন সেটা পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে। এটা ছোট্ট করে এটা লিখে দিই, তাহলে তোমাদের আরো ভালো করে কনসেপ্ট আরো ভালো করে হবে।
দেখো এই নোটটা লিখে রাখো, এই নোটটা খুবই ভালো। আকর্ষণ, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, এটা একটা রকম আকর্ষণ হতে পারে। আরেকটা হচ্ছে আহিত, মানে যার মধ্যে আধান আছে ধনাত্মক বা ঋণাত্মক, আর অনাহিত যার মধ্যে আধান নেই, বস্তু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে। বিকর্ষণ, বিকর্ষণ আমরা জানি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাও চলো ওইটাও লিখে দিই। ঠিক আছে, সুন্দরভাবে এটা লিখে দিচ্ছি, এটা এরকম হবে, জাস্ট সুন্দরভাবে এটা লিখে দিচ্ছি, এটা সুন্দরভাবে লিখে নাও। আকর্ষণ, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, একটা হচ্ছে এটা আকর্ষণ। আর এক রকম আকর্ষণ হয় আহিত অনাহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, বিকর্ষণ। সমাধান পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, আকর্ষণ বিকর্ষণ হয়ে যাবে। 3 নম্বর উত্তরটা আছে, 3 নম্বর উত্তর। 3 নম্বর কি বলছে, ধরো 5টি বল আছে, তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, 5টি বল আছে। ঠিক আছে, তোমরা বইটা আবার নজর রাখবে। কি বলছে, প্রথম হচ্ছে বিকর্ষণ, বিকর্ষণটা দেখে, বিকর্ষণ কি বলছে, 2 3 পরস্পরকে বিকর্ষণ করছে, আর 4 5 পরস্পরকে বিকর্ষণ করছে। আচ্ছা এখানে না নিচের দিকগুলো আমরা বিকর্ষণ লিখবো, উপর দিকগুলো আকর্ষণ লিখবো। ঠিক আছে, বিকর্ষণ 1 2, এটা বিকর্ষণ 2 3 পরস্পরকে বিকর্ষণ, 4 5 পরস্পর বিকর্ষণ। বিকর্ষণ মানে কি, সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, মানে কি দুই ধরো পজিটিভ, 2 যদি পজিটিভ হয় 3ও পজিটিভ, 2 যদি নেগেটিভ হয় 3ও নেগেটিভ হতে হবে, আলাদা হলে চলবে না। 4 4 5 সেম, 4 যদি পজিটিভ হয় 5কেও পজিটিভ হতে হবে, 5 যদি পজিটিভ 4কেও পজিটিভ হতে হবে। আর বিকর্ষণ হলে দুজনকে আদান থাকতেই হবে। ঠিক আছে, মাস্ট। 1 নম্বর কি হচ্ছে, 2 নম্বরকে বিকর্ষণ করছে, 1 নম্বর 2 নম্বরকে বিকর্ষণ করছে, 2 4 নম্বরকে বিকর্ষণ করছে, 4 নম্বরকে আকর্ষণ করছে, এটা আকর্ষণ। উপরেগুলো আকর্ষণ, নিচেরগুলো বিকর্ষণ। 1 2 নম্বরকে আকর্ষণ করছে, 2 4 নম্বরকে আকর্ষণ করছে, আবার 1 4 নম্বরকে আকর্ষণ করছে। ঠিক আছে, হয়ে গেছে। আমাদের বার করতে বলছে 1 টাকা, তাহলে 1 টাকা লক্ষ্য করবো, 1 2 4কে করছে, তাহলে 2 4 টাকাকে দেখে নিতে হবে। ধরো যেহেতু 2 আর 3 বিকর্ষণ করছে, তার সমাধান 2 3 সমাধান, 4 5 সমাধান, মানে 2 3 সমাধান। ধরো 2টাকে ধনাত্মক ধরছি, ধনাত্মক ধরে চলছি, 2টাকে ধনাত্মক, 2 যেগুলো ধনাত্মক পজিটিভ, তার 3টাকে পজিটিভ হতে হবে, তার 4টাকে কি হতে হবে, 4টাকে দেখো 2 আবার 4-এর সাথে আকর্ষণ করছে। তোমাদের মাথা হয়তো গুলোচ্ছে জানি, কিন্তু কিছু করার নেই, এটা বুঝতেই হবে তোমাদের ভালো করে। 2 3 পরস্পরকে বিকর্ষণ করছে, তার সমাধান ধরে নিচ্ছি 2টা ধনাত্মক, তা 3টাকে ধনাত্মক হতে হবে। আবার 2টা দেখো 4কে আকর্ষণ করছে, আকর্ষণ কি বললাম, এইটাকে ভালো করে মুখস্থ করো, এই জিনিসটাকে ভালো করে মুখস্থ করো, বুঝো ভালো জিনিস করে। আকর্ষণ মানে কি, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত আধান, এটা আহিত অনাহিত বস্তু। দেখো যারা বিকর্ষণ করছে তারা অনাহিত হতে পারবে না। বিকর্ষণ মানে কি, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, অনাহিতর প্রশ্নই ওঠে না, তাহলে দুটোর মধ্যে আধান আছে। এটা যখন, তাহলে 2 এর মধ্যে আধান আছে, 4 এর মধ্যে আধান আছে, যখন পরস্পরকে বিকর্ষণ আকর্ষণ করছে, তার মানে কি বিপরীত আধান। তা 2 যে আধানটা হবে 4 সেই আধানটা হবে না। তাহলে ধরো 2টা পজিটিভ, তা 3টা পজিটিভ হবে। 2 4কে আকর্ষণ করছে, আকর্ষণ মানে কি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করলে, এই তো বললাম না যে নেগেটিভ পজিটিভ পরস্পরকে আকর্ষণ করছে এটা, তাহলে 4টাকে নেগেটিভ হতে হবে, লজিক হিসেবে 4টাকে নেগেটিভ হতে হবে, তাহলে 5টাকেও নেগেটিভ হতে হবে। এবার কি বলছে, 1 নম্বর, 1 নম্বর 2কে এবং 4কে উভয়কেই আকর্ষণ করছে। এই যে 1 নম্বর 2 এবং 4কে উভয়কে আকর্ষণ করছে, বই দেখবো, বই পড়বা আছে। তাহলে 1 নম্বর যদি 2 4 উভয়কে আকর্ষণ করে, তাহলে 1 নম্বরটা কি হয়ে যাবে, তাহলে 1 নম্বর ধরো 1 নম্বর ধনাত্মক ও ঋণাত্মক উভয়কে আকর্ষণ করে, উভয়কে আকর্ষণ করে, তাই তো, আকর্ষণ করে। আমি একটু লিখতে লিখছি বলে একটু হাপচা খাপচা হয়ে যাচ্ছে। 1 নং ধনাত্মক মানে পজিটিভ ও ঋণাত্মক মানে নেগেটিভ উভয়কে আকর্ষণ করে, তাহলে 1 নম্বরটা কি হবে, 1 নম্বরটা যখন দুজনকে আকর্ষণ করছে, দুজনকে আকর্ষণ কি কখনো করতে পারো তুমি আগে বলো তো, আকর্ষণ মানে কি বিপরীত পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু আকর্ষণ আমি আরো একটা জিনিস শিখিয়েছি তোমাদের, আকর্ষণ মানে হচ্ছে আহিত অনাহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, মানে কি, তাহলে আহিত অনাহিত কনসেপ্ট, তাহলে দুটোই তো আহিত, ধনাত্মক ঋণাত্মক, মানে 2 আর 4 দুটোই আহিত, তাহলে একটা অনাহিত বস্তু, মানে যার মধ্যে আধান নেই, বুঝতে পেরেছো। দেখো এরকম প্রশ্ন থাকলে, দেখো এইটা এরকম প্রশ্ন দিচ্ছে, এটাকে আরো ঘুরিয়ে প্রশ্ন দিতে পারবে, কিন্তু সবসময় এই জিনিসটাকে মনে রাখবে, আকর্ষণ
যখন বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে আর আহিত অনাহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আর বিকর্ষণ সমাধান পরস্পর বিকর্ষণ করে। যখন এরকম প্রশ্ন দিয়ে দেবে 5টি 6টি বল, তখন বিকর্ষণ গুলোকে নিচে লিখবে, আকর্ষণ গুলোকে উপরে লিখবে, বা তো উল্টোটাও করতে পারো। এবার ফার্স্টে বিকর্ষণটাকে ধরবে, 2 3 বিকর্ষণ, 4 5 বিকর্ষণ। তা 2 3 এর মধ্যে 2 যা আধান 3 তাই আধান, আধান থাকতেই হবে, বিকর্ষণের আধান থাকতেই হবে। 2 যা আধান 3 তাই আধান, 2 থেকে যে কোনো একটা আধান ধরে নেবে। ধরো ঋণাত্মক, এখানে ধনাত্মক ধরছি, ঋণাত্মক ধরলাম, চলো ঋণাত্মক, 3টাও ঋণাত্মক। আবার 2 4 এর সাথে আকর্ষণ করছে, মানে 2 আর 4 আলাদা আধান হতে হবে। 2টা যখন ঋণাত্মক আমরা ধরে নিচ্ছি, 4টাকে তো ধনাত্মক ধরতে হবে, এটা আলাদা, এটার থেকে আলাদাটা করছি ধনাত্মক, আর এটাও ধনাত্মক। এক যখন ঋণাত্মক আর ধনাত্মক দুটোকেই আকর্ষণ করছে, মানে কি একটাকে নিস্তড়িত। আহিত অনাহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে তো। আর বিপরীত আধান তো হবে না, কারণ এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক আর এটা ধনাত্মক। তাহলে এই যখন দুটোকে আকর্ষণ করছে মানে কি এটা নিস্তড়িত, একটা হচ্ছে নিস্তড়িত। আশা করি বুঝতে পেরেছো। এটা লেখানোর কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট এরকম ভাবে মনে রাখবে নিস্তড়িত, ঠিক আছে। এই যে নিস্তড়িত, এইভাবে আরো বার করা যাবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছো। এবার পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা অনেক টেস্ট পেপারে আছে, এই প্রশ্নটা বইয়েরই প্রশ্ন, কিন্তু অনেক টেস্ট পেপারে আছে, আমি দেখেছি, তার জন্য এই প্রশ্নটা করিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি বলছে, একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন, দেখো আমি এখানে টোটাল 5টা প্রশ্ন, কিন্তু আমি কটা প্রশ্ন করাইনি, কিন্তু সব প্রশ্ন আমি এখানে করাবো না। আমি এখান থেকে আর একটা প্রশ্ন, 2টো প্রশ্ন, 3টে প্রশ্ন, আর 3টি প্রশ্ন করাবো এখান থেকে, আর 4টি 5টি টোটাল প্রশ্ন করে দেবো, ব্যাস। তাহলে আর এখানে প্রশ্নই করাবো না, আমি এখানে 5টি প্রশ্ন করাবো মোটে, ভাবতে পেরেছ? 5 টোটাল হচ্ছে 7টি প্রশ্ন করাবো, টোটাল 7টি প্রশ্ন করাবো, শেষ। তাহলে বুঝতে পারছো, এতগুলো 25টি প্রশ্ন 7টি প্রশ্ন বেছে করে করাচ্ছি, তাহলে নিশ্চয়ই কিছু ইম্পর্টেন্ট আছে। এরপর আরো কিছু P/Q এবং মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে আগের বিগত বছরের কিছু প্রশ্ন, এবং তার সাথে সাথে কিছু প্রশ্ন বিচিত্রার প্রশ্ন পড়ে নেবো, আর কিছু টেস্ট পেপারের প্রশ্ন পড়ে নেবো, ব্যাস। ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ। আর আমি দেখো থিওরির সাথে সাথে কভার করছি, বোঝাচ্ছি প্রশ্নটাকে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক যত পারো দিয়ে রাখো। তোমাদের যে ছায়া বর্ণে না থাকে, কোশ্চেন টুকে দাও পুরো। একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? দেখো, এটা পড়তে গেলে তোমাদের একটু আধানের কোয়ান্টায়নটাকে পড়তে হবে। চলো পড়ে দেখি, একটু পড়ে নি তোমাদের সাথে। তো দেখো, তোমাদের এখানে আধানের কোয়ান্টায়নটা একবার দেখতে হবে। আধানের কোয়ান্টায়ন কি বলছে? আধানের কোয়ান্টায়ন বলছে মোট আধান কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই। এটা প্লাস মাইনাস হবে, এটা প্লাস মাইনাস এন ই। এখানে এনটা কি, এন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, বা কোয়ান্টাম সংখ্যা বললে এনটাকে, আর বা এনটা হচ্ছে অখণ্ড সংখ্যা, বা না লিখে ও অখণ্ড সংখ্যা। এনটা হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে কি যার ভাঙা নেই, 1 2 3 4 এইসব অখণ্ড সংখ্যা, মানে ভাঙা নেই। 0.1 0.2 বা 1/2 এসবটা 1 2 3 4 করে যাবে, ঠিক আছে। আর ই হচ্ছে, ই কে মূল আধানের মান বা ইলেকট্রনের আধান বলা হয়, এবং ই এর মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। মাথায় রাখতে 1.6 × 10⁻19 কুলম, মাথায় রাখতে হবে, জাস্ট এইটুকু, ব্যাস। ঠিক আছে, এই কোশ্চেনটা হয়ে গেছে, আরামসে প্রশ্নের উত্তর পেয়ে যাবো। প্রশ্ন কি বলছে, সর্বনিম্ন আধানের সর্বনিম্ন মান দেখতে পাচ্ছ এখান থেকে, এটা বড় করে দেবো। আধানটির সর্বনিম্ন মান হতে পারে, সর্বনিম্ন মান কি আমরা জানি। দেখো সর্বনিম্ন মান, দেখো কিউটা তো ফিক্স, কিউটা আমাদের চাইছে। দেখো না, আধানের সর্বনিম্ন মান মানে কিউটা চেয়েছে, এন ই, ইটা ফিক্স, আমরা মাথায় জানবো ইটা ফিক্স, এটা ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম। বা এরকম একটু ভেঙে লিখে দিই, ধরো প্লাস মাইনাস এন ইন্টু 1.6 × 10⁻19 কুলম, এটা ফিক্স। এবং তাহলে আমাদের সর্বনিম্ন মান কখন হবে, যখন এনটা সর্বনিম্ন হবে, তাই তো নাকি? দেখো এটা গুণে আছে, এন এর সাথে এটা গুণে আছে। এনটা যখন সব থেকে কম হবে, তখন এটা টোটাল এরকম হবে। দেখো যদি এখানে এনটা যদি 1 হয়, তাহলে 1.6 × 10⁻19 কুলম হবে। এনটা যদি 2 হয়, তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে বাড়বে, 3 হলে আরো বাড়বে, 4 হলে আরো বাড়বে। তাহলে কি হবে, ধরো তোমার কাছে একটা চকলেট আছে, সেটাকে আমি 1 দিয়ে গুণ করলাম, কি ওই চকলেটটাই থাকলো। যদি 2 দিয়ে গুণ করি, দুটো বাড়বে, 3 দিয়ে গুণ করলে 3টে চকলেট হয়ে যাবে, তো বাড়ছে না। তাহলে এনটাকে সব থেকে কম হতে হবে। এবার দেখো এখানে এনটা সব থেকে, এন মাথায় রাখবে, এন সর্বদা 1 থেকে চালু হয়, 2 তারপর 3 তারপর 4 এরকম চলতে থাকে।
তাহলে এনটা মাথায় এটা নোট, এনটা 1 থেকে চালু হয়ে চলতে থাকে এবং কোনো পয়েন্টে হবে না, তাহলে এনটা সর্বনিম্ন কখন হবে 1। তাহলে সর্বনিম্ন আধানের মান কত, এন এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে 1 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এবার দেখো যখন মান লিখবো তখন আধানের মান হবে তখন প্লাস মাইনাস বসানোর দরকার নেই, তাহলে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ঠিক আছে, তাহলে উত্তর এটাই আছে, 1+10⁻19 কুলম্ব। দেখো সি হচ্ছে 1+10⁻19 কুলম্ব, দেখো বি উত্তর। এবার স্যার আপনি বললেন এনটা 1 থেকে, এবার দেখো এখানে অনেক সময় অনেকজন এখানে কনফিউজ হবে যে এনটা তো 0 হতে পারতো, এনটা -1 হলে আরো কম হতো, 0 হলে পুরো 0 হতো, -1 হলে আরো কম হতো, কেন হচ্ছে না? দেখো এনটা 0 কেন হবে না ভালো করে বুঝবা। এন 0 বসাবো না, কারণ প্রশ্নে সর্বনিম্ন আধানের মান বলেছে, 0 বসালে আধানই থাকবে না। দেখো না, যদি আমি 0 বসাই তাহলে আধানটাই থাকবে না, কিন্তু প্রশ্নে কি সর্বনিম্ন মান, তার মানে একটা মান থাকতে হবে, ভালো করে বুঝবে। তুমি ধরো যে কোনো জিনিস, একটা উদাহরণ দিই, তোমাকে ধরো কিছু চকলেট দেওয়া হয়েছে, ধরো তুমি দোকান করছো, তোমাকে 1 ডিব্বা চকলেট দেওয়া হয়েছে, তুমি দোকানে বিক্রি করবে। এবার ধরো তুমি কিছুটা চকলেট বিক্রি করছো, সবাই জানে কিছুটা চকলেট বিক্রি করছো, সব তো বিক্রি করোনি, তুমি জানো। তাহলে কিছুটা চকলেট বিক্রি যখন করবে, তাহলে সর্বনিম্ন কতগুলো চকলেট তুমি করবে, সব থেকে কম কত কমবে যতগুলো তুমি বিক্রি করছো। যখন তুমি কমাবে তখন তো তোমার কিছু তো চকলেট থাকবে। দেখো এখানে দেখো এবার দেখো দোকানে হয়তো হতে পারে যে চকলেট বিক্রি করতে শেষ হয়ে গেছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সর্বনিম্ন যখন বলে দেবো ওয়ার্ডটাকে, তখন তোমাকে একটা মান থাকতে হবে, সর্বনিম্ন বলেছে, শেষ তো বলে দেয়নি। প্রশ্ন দেখো, প্রশ্ন বলে সর্বনিম্ন মান, মানে মানটা থাকতে হবে একটা, তাহলে 0 বসাতে পারবো না, এই জিনিসটা মাথায় রাখবো। এই দুটো দরকার হলে খাতায় নোট করে লিখে রেখে দাও, সর্বনিম্ন বলে একটা মান থাকবে, তার জন্য 0 বসাবো না। এবার এনটাকে মাইনাসে কেন বসাবো না, ভালো করে বুঝবে। ধরো আমি লিখি, এটা লিখে করি, এটা লিখে দিই, আর লিখে না কারণ এটা ক্যামেরা নড়ে যাবে বলে, ক্যামেরাটাকে আবার সাইড করতে, তার জন্য। ধরো C1 একটা আধান, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, ঠিক আছে। একটা C2 আধান -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, ঠিক আছে। দেখো এটা কি করে এলো, এটা তো n1 বসালাম বলে C1 টা এলো, এবার n এর জায়গায় -1 বসাই তাহলে C2 টা এলো। স্যার এটা তো এটা ইকুয়ালস টু, আচ্ছা এটা ইকুয়ালস টু, স্যার 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব আর -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, তাহলে -1.6 সেটা সবথেকে কম, কিন্তু না, এখানে মানের কথা বলেছে। আমি দেখো এখানে প্লাস মাইনাস নিলাম না কেন, যখনই কোনো মান বলে দেবে আধানের মান, তখন প্লাস মাইনাস হবে না, কিন্তু ধনাত্মক আধান ঋণাত্মক আধানে চলে যাচ্ছে, ওটা কনসেপ্ট আলাদা চলে যাচ্ছে। এটা কিন্তু কম না, এটা মানি কিন্তু ঋণাত্মক আধান, এটা ধনাত্মক আধান, কনসেপ্ট আলাদা হয়ে যাচ্ছে। ধরো তোমার একটা দল বানিয়েছো, তো দলে রেড টিম আছে, একটা ব্লু টিম আছে। ধরো রেড টিমে কিছু জন আছে, ব্লু টিমে কিছু জন আছে। এবার তোমরা ধরো বিভিন্ন স্পোর্টস খেললে, এই খেললে ওই খেললে, এবার তোমাদের হেড স্যার জিজ্ঞেস করলো কতগুলো স্টুডেন্ট আছে, তাদের জন্য তাহলে আমাদের স্কুলের স্টুডেন্টকে চকলেট আনা হবে, তাহলে তোমরা কি শুধু রেড টিমটাই গুনবে না ব্লু টিমটাই গুনবে? যখন সবাইকে যখন চকলেট দেওয়ার কথা বলছে, সবার কথা গুনবে, সেরকমই। কিন্তু তোমরা তোমরা কি বলবে না ও রেড, ওকে ও রেড, ও হবে না, ও ব্লু, ও ওই দিক থেকে বাদ যাবে না? সেমনি দেখো এইটা ওটা রেড ব্লু টিমের সংখ্যা, কিন্তু স্টুডেন্ট তো সবাই। সেমনি দেখো 1.6 10⁻19 কুলম্ব আর -1.6 10⁻19 কুলম্ব, এটা দুটোই আধানের মান, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক আধান, এটা টোটালি আলাদা কনসেপ্ট। কিন্তু এটা কখন ছোট বড় কোনোটাই না, আধানের মান কি, যখন মান বলবো তখন ধনাত্মক ঋণাত্মক বাদ দিয়ে দেবো, 1.6 10⁻19 কুলম্ব, এটা 1.6 10⁻19 কুলম্ব হয়ে যাবে, তার জন্য আমরা মাইনাসটাকে বসাবো না, মাথায় রাখবে। বা তোমরা এখান থেকে এইটুকু দেখো, এখানে অত নাম জিজ্ঞেস করলো, এনটা 1 থেকে চালু হচ্ছে, এটুকু মাথায় রাখলে হলো, কনসেপ্ট তো বুঝিয়ে দিলাম। জিরো কেন হবে না, যখন সর্বনিম্ন মান বলছে তখন 0 হবে না। আর মাইনাস কেন হবে না, মাইনাস হলে ঋণাত্মক আধান চলে যাচ্ছে, ওটা ধনাত্মক ঋণাত্মক আধান কনসেপ্ট আলাদা, ওটা কিন্তু ছোট বড় না, ধনাত্মক ঋণাত্মক, তার জন্য ওটা হবে না।
তাহলে বুঝতে পারছো আসলে তোমরা। তো এটা ছোট্ট করে লিখে রাখবে এন এর মান, এই যে আধানের কোয়ান্টামটা বুঝে ছোট্ট করে লিখে রাখবে এন এর মান 1 থেকে চালু হয় যাচ্ছে, ব্যাস হয়ে গেল, শেষ। এবার তারপরে প্রশ্ন দেখো, আমি এখানে 6 নম্বর প্রশ্নটা করাবো না, 7 নম্বর প্রশ্নের খুব ভালো প্রশ্ন আছে। একটি একটি ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19 কুলম হলে একটি বস্তুর আধান নিচের কোনটি হতে পারে না। দেখো এখানে তোমরা বলবে এই প্রশ্নটা খুব সহজ, আমি করেছি, কিন্তু এই প্রশ্নেরই আর একটা প্রশ্ন আমি এখন করাবো, এই প্রশ্নের একটু উল্টে দিয়ে সেটা একটু কঠিন হতে পারে, তার জন্য বলছি ভালো করে প্রশ্নটা দেখো। তো এই প্রশ্নটা আমি তোমাদের লিখে করিয়ে দিই, তারপর তোমাদের পরের এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেখবো, আর টেস্ট পেপার সুন্দর এসেছে, ওই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, তার জন্য রেডি থেকো। আশা করি এই প্রশ্নটা আগে করায়। তো 7 নম্বর প্রশ্নটা কি বলছে, সর্বনিম্ন মান। দেখো এখানে যখন সর্বনিম্ন আধানের মান বলতে হবে তখন আমাদের কোয়ান্টাম সূত্রটাকে আসতে হবে, কিউ ইজ ইকুয়াল টু এন ই, প্লাস মাইনাস নিলাম না কেন, আমি বললাম মানটা জিজ্ঞাসা করছি। তাহলে এনটা তো আমরা জানি, এনটা জানি না, তাহলে ইটা জানি 1.6 × 10⁻19 কুলম। এবার দেখো, এবার এই প্রশ্ন দেখো, যখনই তোমাকে এটা বলে দেবে তখন তোমাদের এই যে প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা, যখন তোমাদের এরকম বলে দেবে কোনটা নয়, তো তোমাদের দেখো 10⁻ দেখে লাভ নেই, তোমাদের আগেরটা দেখতে পাবো, 3.2, 5.6, 4.8, 6.4, এইগুলোকে মেলাতে হবে, এইগুলোর মধ্যে কোনটা হবে না। কি করে মেলাবো, আমরা এখানে এন এর জায়গায় এক এক করে পুট করতে হবে, এটা এন ইনটু আছে, এন এর জায়গায় এক পুট করবো, কিন্তু এন ইজ ইকুয়াল টু 1 হলে টোটাল মানটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, এক দ্বিগুণ করলে তাই হবে। এন ইজ ইকুয়াল টু 2 হলে কত হবে, 1.6 কে 2 দ্বিগুণ করো, 1.6 কে 2 দ্বিগুণ করি, 6 6 দুগুণ 12, 12 2 হাতে থাকলো 1, 2 একে 2, 1 এ 3, 3.2, তাহলে 3.2 হয়ে গেল, 3.2 × 10⁻19 কুলম। n ইজ ইকুয়াল টু 3, তাহলে 1.6 × 3, 318, 18 হাতে থাকলো 1, 3 একে 3, 1 এ 4, 4.8, 4.8 × 10⁻19, দরকার নেই, এটা দেখো 19 লেখার দরকার নেই। আবার তারপর হচ্ছে n ইজ ইকুয়াল টু, দেখো বড় সংখ্যা কত অব্দি আছে, 5.6, 6.4 অব্দি আছে, তাহলে আমার 6.4 বা তার বেশি, 6 পয়েন্ট বা তার বেশি যেতে হবে আমাকে, এটা 4.8, ঠিক আছে, 6 পয়েন্ট বা তার বেশি যেতে হবে, তো 4, তাহলে হচ্ছে 1.6 হচ্ছে 4 দিয়ে হলো 424, 4 হাতে থাকলো 2, 4 1 4, 5 6, 6.4, তো দেখো 6.4 চলে এলো। তাহলে দেখো এবার এটাকে একটু সাইডে সরিয়ে দিই, এটাকে একটু সাইডে সরিয়ে দিই, দেখো 3.2 একটা এসেছে n ইজ ইকুয়াল টু 2 হলে, 4.8 n ইজ 3 হলে, 5.6 দেখো 5.6 আসেনি এখনো, আর 6.4 5.6 এর বেশি, 6.4, 6.4 চলে এসেছে n ইজ ইকুয়াল টু 4 হলে, তার মানে কত 5.6 মানে হচ্ছে 6.4 এর থেকে কম, মানে n ইজ ইকুয়াল টু 3 আর 4 এর মাঝখানে একটা হবে যে কোনো, যেহেতু অখণ্ড সংখ্যা হবে না তাহলে সেটাই ভুল। এবার তোমরা বলবে স্যার আপনি তো এটা করলেন, কিন্তু n ইজ ইকুয়াল 10⁻ তো 19 আছে এখানে সবকটা গুণের সাথে, কিন্তু এখানে 10⁻ সবকটা 19 নেই, 14 আছে, 12 আছে। দেখো n ইজ ইকুয়াল টু আমরা 1 2 3 ধরে করছি, 1 × 10⁵ ধরো, দেখো 1 × 10⁻, এটা 19 তো, এটা 10, তাহলে 1 × 10⁹ ধরে করতাম, তাহলে দেখো এটা বেরিয়ে যেত, n ইজ ইকুয়াল টু 1 × 10⁹ ধরে করতাম, 1 না, এখানে কত আছে 3.2টা আছে, 3.2 কোনটা আছে 1 2, তাহলে n ইজ ইকুয়াল টু 2 এর বদলে n ইজ ইকুয়াল টু 2 × 10⁹ দিয়ে করতাম, তাহলে দেখো এর উত্তরটা বেরিয়ে যেত, 3.2 × 10⁻10 উত্তরটা বেরিয়ে যেত। এই হিসাবে বলছি, তোমাদের পিছনে দেখা দরকার, তোমাদের ফার্স্টের সংখ্যা দেখবে এরকম ভাবে মিলাতে পারছো কিনা, তাহলে উত্তর তোমরা পেয়ে গেছো। এবার আরো একটা কঠিন কোশ্চেন বলছি, এরই প্রশ্ন একটা, ওইখানে এরকম করে মিলবে না, দেখো এরকম করে যখন মাথাগুলো মিলাচ্ছ এরকম করে মিলবে না, তার জন্য আরো একটা ট্রিক লাগবে, সেটা দেখে নি প্রশ্ন কোনটা কিরকম ভাবে সলভ করতে হবে। এবার ধরো এই প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা আনি, ধরো কথার কথা না, এই প্রশ্নটা আছে, প্রশ্ন খুঁজে পাচ্ছি না এখন আপাতত, কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে করতে হবে সেটা বলি। ধরো এখানে এই যে 5.6 তো হচ্ছে না, 5.6 এর জায়গায় 4.8 দিয়ে আরেকটা দিয়ে দিয়েছে, তাহলে চারটেই ঠিক আছে প্রথম মাথাগুলো। এবার কি করে তাহলে বার করতে হবে, তাহলে এখানে তোমাদের অ্যাকচুয়ালি এখানে আসল পরীক্ষা,
এটা যদি 4.8 হয়ে যেত তাহলে তোমাদের কিভাবে বার করতে হতো? তাহলে তোমাদের পরের সংখ্যাটা দেখতে হতো, পরের যে 10 টু দি পাওয়ারটা কি করে দেখতে হবে দেখো। তাহলে তোমাদের অ্যাকচুয়ালি এইটা ভাবেই করতে হতো, এটা অ্যাকচুয়ালি বড় প্রসেস। কিউ ইজ ইকুয়াল টু এন ই। এখানে আমি দেখো, আমি এখানে তো বললাম তো যেভাবে এনটা তো আমি বসাতে পারবো না, তাহলে এনটাকে এদিক নিয়ে চলে আসে, দেখো এনটা এদিক নিয়ে আসলে দেখো এনটা গুণ হয়ে যাবে, তাহলে কিউ বাই ই হয়ে যাবে, আর এনটা এখানে থেকে যাবে, বা এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই। জাস্ট এটাকে দুদিকে ঘুরিয়ে দিলাম। দেখো এনটা ইটা এন এর সাথে গুণে ছিল, তাহলে নিচে গেলে ভাগে চলে যাবে, তাহলে কিউ এর ভাগে চলে যাবে, ইজ ইকুয়াল টু এন। তাহলে এইটা দুটোকে যদি তো ঘুরিয়ে দিতে পারি, তাহলে এনটা এদিকে, তাহলে কিউ বাই ই হয়ে গেল। এখানে কিউ এর মানটা দেখো, প্রথমের মানটা কত হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কুলম, বাই ইটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। এরকম ভাবে ভাগ করে করে বার করতে হবে, এরকম করে এখান থেকে এরকম করে ভাগ করে করে বার করতে হবে। যখন দেখবে যে যখন দেখবে যে কোনো পূর্ণ সংখ্যাতে আসছে না, তাহলে বুঝতে পারবে। ধরো কোনো 1 2 3 4 ভাগ শেষ হচ্ছে না, তাহলে বুঝতে পারবে সেই সংখ্যাটা হবে না। এটা তোমার জন্য হোমওয়ার্ক না, এটা তোমাদের বুঝে রাখো। দেখো এই প্রশ্নটা আসেনি এখনো, আসতে পারে এই প্রশ্ন, তার জন্য এটা বলে দিলাম। এই প্রশ্ন যখন আমি টেস্ট পেপার দেখতে পাবো এই প্রশ্নটা নিয়ে আসবো, কিন্তু এইটুকু বুঝে রাখো, যখন নিই এই যে মাথার এই ফার্স্টের গুলো যখন এরকম গুণ করে 1 2 গুণ করে আসছে না, মিলে যাচ্ছে, দুটো সবকটা মিলে যাচ্ছে, একটাও বাতিল হচ্ছে না, তাহলে আমাদের টোটালটাকে কিউ এর এর কিউ ইজুয়াল এন ই, তাহলে এনটা এদিকে পাঠিয়ে দেবো, তাহলে এন ইজুয়াল কিউ বাই ই। এন কিউ এর মানটা দেখো, বইয়ের যে মানটা সেটা বসালাম, কিউ এর মান বলে এই বইয়ের মানটা আর দেওয়া আছে অপশনে, সেটা আর নিচের কোন আধানটি আধান বলে দিয়েছে, তাহলে আধান এইটাই হবে। আর ইটা তো আমরা জানি 1.6 10 টু দি পাওয়ার 19 কুলম, এটা কুলম লেখার দরকার নেই। তাহলে এবার ভাগ করে দেখে নেবো কি হচ্ছে, কোনটা আসছে। যদি 1 2 3 4 আসে, 1 2 3 ডট ডট এরকম যেতে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো 4 5 6 7 এরকম যেতে, তাহলে বুঝতে পারবো যে তাহলে সেটা হবে, সেটা আধানটা হতে পারে। আর যদি না আসে, যদি 1.5 পয়েন্টে চলে আসে, তাহলে হবে না। বুঝতে পেরেছো? এরপর নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের 7 নম্বর প্রশ্ন অবধি হলো বইয়ের। এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মাঝখানে প্রশ্নগুলো সেভাবে দরকার নেই। 12 নম্বর প্রশ্ন কি বলছে, একটি এবনার দণ্ডকে বসন দিয়ে ঘষা হলে দণ্ডে যে ধরনের আধান উৎপন্ন হয় তা হলো ধনাত্মক, ঋণাত্মক, উভয়ই, কোনো আধানই উৎপন্ন হয় না। দেখো এইরকম যখনই প্রশ্ন দেবে, যখন একটা বস্তুকে দ্বিতীয় বস্তুকে ঘষা হবে, তখনই আমাদের বার করতে হবে ওই যে একটা দিয়েছিলাম না, একটা তড়িৎ শ্রেণী একটা চার্টটা, ওইটা এখন বলে দিচ্ছি। ওই চার্টটা, ওইটা ওই যে যে 12টা এলিমেন্ট আছে, 12টা এলিমেন্ট ছিল, সে 12টা এলিমেন্ট পরপর মুখস্থ করতে হবে। প্রথমের এলিমেন্ট যদি ধরো দুটি বস্তু ঘষা হলো, প্রথমে থাকবে তার মধ্যে ধনাত্মক আধান, যে পদ থাকবে তার মধ্যে ঋণাত্মক আধান। ঠিক আছে, বুঝে গেছো? ধনাত্মক থেকে একটি ইলেকট্রন বেরিয়ে ঋণাত্মকে প্রবেশ করছে। ঠিক আছে, মানে প্রথমে যে থাকবে তার থেকে একটি ইলেকট্রন বেরিয়ে পরেরটাতে প্রবেশ করবে। ঠিক আছে, এটুকু বুঝেছো? আর একবার বলে দিই, দেখো আমি শুধু বইয়ের প্রশ্নগুলো করাচ্ছি না, বইয়ের প্রশ্ন ইম্পর্টেন্ট গুলো করাচ্ছি, এরপরে আরো বাকি যে টেস্ট পেপার হোক, তারপর তার থেকে বড় কথা পিওয়াইকিউ হোক, প্রশ্ন বিচিত্রা, যেখানে ভালো ভালো প্রশ্ন আছে, সব প্রশ্ন করানো হবে। সব প্রশ্ন না, যেগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন, যেগুলো বেকার আসবে না, দেখিও লাভ নেই, সেগুলো করি লাভ নেই। যেগুলো আসার মতো প্রশ্ন সব করানো হবে। চলো দেখি, তোমরা কমন পেয়ে যাবে আশা করি। দেখো এই পার্টিকুলার, এটা দেখো, এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম আসবে। এই টোটাল ইলেকট্রোস্ট্যাটিক্সটা পুরোটাই আসবে পার্ট পার্ট করে। তো এরকম নেই যে এই পার্টে এটা করালাম, ওই পার্টে ওইটা না, এটা মিক্সিং কোশ্চেন নিয়ে আসবে এরপরে। ঠিক আছে, তো তোমাদের পুরো থিওরিও কনসেপ্ট হচ্ছে, থিওরিও শেষ হচ্ছে, তার সাথে তোমাদের কোশ্চেনও করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের দরকার, থিওরি প্লাস কোশ্চেন। এখন থিওরি বেশি পড়তে গেলে কোশ্চেন কম হবে, আর কোশ্চেন বেশি পড়তে গেলে যখনই থিওরি বেস কোশ্চেন দিয়ে দেবে, তখন থিওরি তোমার জানা হবে না। তার জন্যই দুটোই দরকার। চলো দেখিনি কি শ্রেণীটা কথা বলছি। এই শ্রেণীটারই কথা হচ্ছিল স্থির তড়িৎ শ্রেণী। একবার পেনটা নিয়ে নিই। আর স্থির তড়িৎ শ্রেণীটা দেখো, প্রথমে 1 2 3 4 তোমাদের বইও আছে, দেখবে। 1 পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট, গালা, অ্যাম্বার, ওজোন, সেলুলাইট। তিনটে করে মুখস্থ করবে, তাতেই মুখস্থ হবে। ধরো এখানে কথার কথা, ধরো কাঠকে এবনাইট দিয়ে ঘষা হলো, ফার্স্টে কে আছে দুটির মধ্যে? কাঠ আছে, কাঠ 5 নম্বর আছে, ফার্স্টে আছে। তাহলে এটা ধনাত্মক, তাহলে ধনাত্মক আধান আহিত হবে।
আর পরেরটা যেটা সেটা ঋণাত্মক আধান আহিত হবে। বুঝতে পারছো? এবার ধনাত্মক আধান মানে কি, যার থেকে ইলেকট্রন বের হচ্ছে, আর ঋণাত্মক আধান কি মানে প্রবেশ করছে, মানে কার থেকে একটি ইলেকট্রন বেরিয়ে এবং এটা প্রবেশ করছে। তোমরা আশা করি বুঝতে পারছো তো? সেমনি পশমকে যদি আমি কাঁচ দিয়ে ঘষি, পশম প্রথমে আছে, তাহলে পশমে ধনাত্মক আধান, কাছে ঋণাত্মক আধান, পশম থেকে একটি ইলেকট্রন দিয়ে কাছে প্রবেশ করবে। বুঝে গেছো? প্রশ্নে কি বলেছে, প্রশ্নে দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্ন তোমাদের বইয়ে দেখতে পারো। তাহলে প্রশ্ন দেখালাম এক্ষুনি, প্রশ্নগুলো তোমার দেখো, তোমার যদি ছায়ার বই না থাকে তাহলে প্রশ্নগুলো টুকে রাখো, আর তার সাথে উত্তর যেটা বলছে সেটাও লিখে রাখো। দেখো প্রশ্নে বলছে একটি, মানে প্রশ্ন তোমাদের দেখাচ্ছি না, প্রশ্ন আমি নিজে পড়ছি। একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে, এবোনাইট দণ্ড পশম, এবোনাইট দণ্ড পশম, এই যে পশম, কে প্রথম আছে, এবোনাইট পশম, পশম প্রথম আছে, তাহলে পশমের ধনাত্মক আধান, এবোনাইটের ঋণাত্মক আধান, পশম থেকে ইলেকট্রন বেরিয়ে এবোনাইটে প্রবেশ করবে। ঠিক আছে, হয়ে গেছে। এবার প্রশ্নটাকে তোমাদের দেখিয়ে দিই, উত্তরটা এমসিকিউতে কি বলছে। হুম 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 দেখো এবোনাইট দণ্ড, ঘষা হলে যে ধরনের আধান উৎপন্ন, দেখো এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হলে যে ধরনের আধান উৎপন্ন হয়, দেখো এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হলে দণ্ডে যে ধরনের আধান উৎপন্ন হয়। দণ্ড মানে কোনটা, এবোনাইট দণ্ড, তো এই দণ্ড এবোনাইটকে বলা হচ্ছে, এবোনাইটের ঋণাত্মক আধান আহিত হবে। এই যে দেখলাম পরে আছে যেহেতু এবোনাইট, তাহলে ঋণাত্মক আধান আহিত হবে। আর যদি আগের প্রশ্নটা বলি, মনে আগের প্রশ্ন তোমাদের কাছে পড়ে দিয়েছিলাম, আগের প্রশ্নটা বলি, তাও দেখিনি আগের প্রশ্নটা। একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে একটি ঋণাত্মক আধান আহিত হয়, কারণ কারণ কি হবে, ইবোনাইটে ইলেকট্রন যুক্ত হচ্ছে, ঋণাত্মক মানে কি, ইবোনাইটে ইলেকট্রন যুক্ত হচ্ছে। এক্ষুনি বলছিলাম ধনাত্মক মানে ইলেকট্রন বেরোচ্ছে, ঋণাত্মক মানে ইলেকট্রন প্রবেশ করছে। তোমরা এইটুকু ছোট করে লিখে রাখো, ধনাত্মক থেকে ইলেকট্রন বেরিয়ে ঋণাত্মকে প্রবেশ করে। ঠিক আছে, যে প্রথমে থাকবে সে ধনাত্মক, যে পরে থাকবে সে ঋণাত্মক। আশা করি এই স্থির তড়িৎ শ্রেণীটা বুঝে নিয়েছো, স্থির তড়িৎ শ্রেণীটা মুখস্থ করে নেবে, ব্যাস। বাকি এই কোশ্চেন দরকার নেই, এই কোশ্চেন এমনিতে হয়ে যাবে। এবার পরের প্রশ্ন দেখি। তারপরে প্রশ্ন হচ্ছে তড়িতাবেশ। তড়িতাবেশটা কি, তড়িতাবেশ কেবলমাত্র পরিবাহী পরিবাহী পদার্থের সৃষ্টি করা যায়, কেবলমাত্র অন্তরক পদার্থের সৃষ্টি করা যায়, কেবলমাত্র কুপরিবাহী পদার্থের সৃষ্টি করা যায়, পরিবাহী ও অন্তরক উভয় পদার্থের সৃষ্টি করা যায়। কোনটা হবে, 16 নম্বরের ডিটা তড়িতাবেশ। দেখো এটা উত্তর হচ্ছে, সবাই জানি আমরা, পরিবাহী অন্তরক উভয় পদার্থের সৃষ্টি করা যায়। তড়িতাবেশ পরিবাহী ও অন্তরক যে কোনো পদার্থের সৃষ্টি করা যায়। এবার এর উত্তরটি কি তোমরা সত্যিকারে জানো? তোমরা এবার এই ভিডিওটাকে পজ করে দাও, তো তোমরা নিজেরাই ভাবো এর উত্তরটা কি হতে পারে। দেখো তোমরা হতে পারে এইটুকু মনে রাখলে, পরীক্ষায় দিল তড়িতাবেশ পরিবাহী অন্তরক উভয় পদার্থের সৃষ্টি করা যায়, কারণ হলো, তবে 4টে কারণ দিয়ে দিল, তাহলে তখন তো করা যাবে না, তখন তো তোমাদের উত্তরটা জানতে হবে। তার জন্য উত্তরটা আমি বলছি, উত্তরটা আমি খাতায় লিখে দিচ্ছি, তারপরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাজে খাতায় এটা নোট করা খুব দরকার। প্রশ্নটা লিখে দিলাম। এবার দেখো, কোনো আহিত বস্তুকে কাছে আনলে পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি সহজে একপাশে সরে গিয়ে আবেশ তৈরি করে। মানে কি, কোনো আহিত বস্তুকে কাছে আনলে, কোনো আহিত বস্তু মানে আধান আছে সেটা বস্তুকে কাছে আনলে অনাহিত বস্তুর পরিবাহের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি সহজে একপাশে সরে যায়। সেই যে পরিবাহের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো, সেগুলো সহজে একপাশে সরে যায়, সরে গিয়ে আবেশ সৃষ্টি করে। বুঝতে পারছি এটুকু? তাহলে চল আমি অ্যাকচুয়ালি একটা জিনিস দেখে, আহিত বস্তুকে পরিবাহের মধ্যে থাকা একটি আহিত বস্তু কাছে আনলে পরিবাহের মধ্যে থাকা, এইটা অ্যাকচুয়ালি আরেকবার পরেরটা পড়িনি, তারপরে একবার দেখাবো কিভাবে বলছে। অন্যদিকে অন্তরক পদার্থের ভেতরে মুক্ত ইলেকট্রন না থাকলেও, অন্তরক পদার্থের ভেতরে মুক্ত ইলেকট্রন না থাকলেও বাহ্যিক বলের কারণে তার অণু বা পরমাণু গুলি আকৃতি সামান্য বিকৃত বা মেরীকৃত হয়ে আবেশের সৃষ্টি করে, তাই আবেশ উভয় ক্ষেত্রে ঘটে, মানে আবেশ হচ্ছে পরিবাহী ও অন্তরক উভয় পদার্থের সৃষ্টি হয়। তো আবেশটা তোমাদের একবার ছোট্ট করে দেখিয়ে দিই। দেখো তোমাদের যেটা বললাম আর কি, খাতায় যেটা লিখলাম সেটা সুন্দরভাবে লিখবে ফার্স্টে, কারণ যে ওইগুলো যখন পড়বে না,
পরীক্ষার আগে বা তার আগে যখন রিভিশনের জন্য পড়বে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে কি জিনিস লিখে দিয়েছি আমি, ওইটা লিখবে, লিখে পড়বে। আবেশ তো দেখি, তো ছবিটা বড় করে দিই। ধরো এই কাজদণ্ডটা আছে, তো এই কাজদণ্ডটা আছে, এর মধ্যে আধান আছে, এবং এই যে এই দণ্ডটা এবং বিসি যে দণ্ডটা আছে এটার মধ্যে কোনো আধানই নেই। ধরে রাখো এ দণ্ডটা যখন কাজদণ্ডটা বিসি দণ্ডের সামনে আনবো তখন এর মধ্যে কি ধনাত্মক আধান আছে, তো তাহলে তাহলে যার মধ্যে আধান দেখো টাচ করেনি কিন্তু ফাঁকা আছে, দেখো এই দেখো এই জায়গাটা একটু হলেও ফাঁকা আছে। তো যখনই কোনো একটা বস্তু দ্বিতীয় বস্তু, যখনই একটা আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর সামনে, এই দেখো ধরো এই বস্তুটা কোথায় হলো, ধরো এই বস্তুটা, এটা মাইকের কভার জাস্ট, এই বস্তুটাকে এই বস্তুর সামনে আনলাম, যখনই সামনে আনবো তখন কি হবে, ধরো এই সাদা বস্তুটার কাছে ধনাত্মক আধান আছে, তাহলে এর যে সামনের প্রান্ত সেটা ঋণাত্মক আধান হয়ে যাবে, অপোজিট প্রান্তটা সমান আধান হয়ে যাবে। ধর তাহলে এটা কি হবে, এ দেখো এটা ধনাত্মক আধান আছে, যার মধ্যে আধান নেই তার সামনের প্রান্তটা উল্টো আধান হয়ে যাবে, এটা ধনাত্মক আছে মানে এটা ঋণাত্মক। যদি কাজদণ্ডটা ঋণাত্মক হতো তাহলে বিটা ধনাত্মক হয়ে যেত, তো উল্টোতে হবে, আর দূরে যে প্রান্ত আছে সেটা সমান আধান হয়ে যাবে, এটাই বলছে আবেশ, তড়িতাবেশ। তা সুন্দরতা তোমরা বুঝতে পেরেছো তো, খাতা লেখাটা পড়েছো, এটা পড়েছো আরামসে বুঝে গেছো। ঠিক আছে, তার পরের প্রশ্নটা দেখি। দেখো তোমাদের এখানে সেভাবে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, তাও কিছু কিছু কোশ্চেনগুলো একবার জাস্ট একটু মুখে মুখে বলে দিচ্ছি, শোনো। বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়স্থল বৃক্ষতল, টেলিগ্রাফ বা টেলিফোনের পোস্ট, বজ্রভযুক্ত বাড়ি, উঁচু মাটির দেয়াল। বজ্রভযুক্ত বাড়ি, এটা উত্তর হবে, কেন উত্তর হবে? বজ্রভযুক্ত বাড়ি, বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়স্থল হলো বজ্রভযুক্ত বাড়ি। কেন? কারণ দেখো, বৃক্ষ যখনই আমরা কি জানি, আমরা একটা পেজ নিই জাস্ট, ধরো এই পেজটা, ধরো রাখো, এটা মেঘ, ভালো করে বুঝবে, এটা মেঘ, এখানে ধরো এটা বর্ডার, এটা ধরো মাটি, এই যে লম্বা টেনে দিয়েছে এটা মাটি। ধরো এখানে ধরো ছোট ছোট দুটো দোকান আছে, কথার কথা ধরছি, দুটো দোকান আছে ছোট ছোট, এখানে একটা বড় বিল্ডিং আছে, বড় বিল্ডিং আছে, ঠিক আছে। আর এখানে এখানে কিছু নেই, এখানে মাঠ আছে, একটু নদী আছে, এইসব আছে। এবার তুমি কথার কথা ধরো, এখান থেকে বিদ্যুৎটা কোথায় যাবে, মাটিতে যাবে। এবার এইখানে একটা বিদ্যুৎ সবসময় আলসের মতো, ও চাইবে, দেখো ও যদি এই মাথাটায় পৌঁছে যেতে পারে, এখান থেকে যেহেতু দেখো এখান থেকে এই দোকানটা মাটিটা কানেক্ট আছে, সব দোকানে মাটিটা টাচ আছে, তাহলে এই মাথাটায় চলে আসলে এখান থেকে, এই যে এই মাথাটা চলে আসলে এখান থেকে এইটুকু ওকে ট্রাভেল করতে হবে না, ও নিজেই চলে যাবে। যে আর দেখো এখানে যদি চলে আসে, এখান থেকে তো এর টোটালটা তো মাটিতে কানেক্ট আছে, তো কারেন্টে কি ওই সাইডে সাইডে ফ্লো করে চলে যাবে, মাটিতে চলে যাবে। তার মানে কি ও চাইবে সবথেকে কম দূরত্ব যেতে, যার দ্বারা মাটিতে প্রবেশ করতে পারে। দেখো এখান থেকে এত দূর যে এই বিদ্যুৎ এখান থেকে এত আসতে অনেক দেরি, তার থেকে এখানে যাওয়া খুব সহজ, কম দূরত্ব লাগছে, তার থেকে এখানে যাওয়া আরো কম, সব থেকে কম এখানে, তাহলে কি বিদ্যুৎ এখানেই পড়বে। তার জন্য বলে উঁচু জায়গাগুলো নয়। দেখো তোমাদের এই প্রশ্নতে বৃক্ষ, বৃক্ষতল, বৃক্ষের তল, বৃক্ষতলে কোনো থাকা উচিত, দেখো বৃক্ষতল অনেক বড়, তার মধ্যে যদি বিদ্যুৎ পায় তার তলেও তার তার ক্ষমতা প্রদর্শন করবে, তখন কি হবে, তখন শর্ট লাগার একটা চান্স থাকবে। টেলিগ্রাফ অনেক উঁচু, সেখানেও লাগতে পারে পোস্ট। উঁচু মাটির দেওয়াল, দেখো মাটির দেওয়াল সেভাবে উঁচু হবে না, কিন্তু তাও তো একটা একটা মাঠে দাঁড়ানো আর একটা মাটির দেওয়ালের পাশে, দেওয়ালে দাঁড়ানো, মাটির দেওয়ালের পাশে দাঁড়ানো অনেক ঘটন না, তাহলে সেখানে শর্ট সার্কিট লাগতে পারে, তাই মাটির দেওয়ালে আসতে পারে কারেন্টটা। এর জন্য এর জন্য এই যে বাড়িগুলোর উপরে একটা এরকম জাস্ট এরকম 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 জাস্ট তিন কোণা এই যে এরকম জিনিস এরকম একটা বজ্রভর লাগানো হয়। এটা কি হয়, এটা দেখো ছুচালো জিনিস। বজ্রভরটা কি করবে, ধরো এখানে ধরো আধান আছে, ধনাত্মক আধান, কথা কথা ধনাত্মক আধান আছে প্রচুর, আমি এখনই কি বললাম আবেশ ঘটবে, এর মধ্যে আধান আছে, এর মধ্যে আধান নেই, এর মধ্যে এ দেখো এখানে মেঘ একটা এঁকে দিই, ধরো এখানে বিল্ডিংটা আছে, বাকি বিল্ডিংটা এঁকেই দিই, বাকি বিল্ডিংটা আছে, এখানে ধনাত্মক আধান, অনেক বড় মেঘটা, তাহলে এটা কি হবে, ঋণাত্মক আধান হবে। যখন এই কি বললাম সামনের প্রান্তটা উল্টো আধান হবে, এবং এর যে নিচের প্রান্তটা আছে, এই যে বজ্রভটা, এর একটা তামার পাত দিয়ে এই সাইড থেকে হয়ে নিচে চলে যাবে, নিচে মাটিতে প্রবেশ করবে,
এই যে এই নিচের প্রান্তটা, এই নিচের প্রান্তটা এখানে কি হবে, এই যে নিচের প্রান্তটা এখানে কি হবে, এখানে ধনাত্মক আধান আসতে হবে, এটা ঋণাত্মক আধান। এবং দূরের প্রান্ত বলতে এটা কি, এটাই ধনাত্মক আধান। এবার এই ধনাত্মক আধানটা তার যে পাতটা আছে, তামার পাতটা, সেটা নিচে চলে মাটিতে মিশে যাবে। দেখো এটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা এইসব জিনিস জানো না, কিন্তু দেখো এটা এটা কিছুই না, এটা গল্পের মতো বোঝো। মেঘে ধনাত্মক আধান আছে, যেহেতু টাচ করা নেই, আবেশ ঘটছে, এক্ষুনি আবেশটা পড়লাম, ফলে কি হচ্ছে, তড়িতাবেশ, ফলে কি হচ্ছে, এটাতে ঋণাত্মক আধান আসবে, এবং ঋণাত্মক আধান আহিত হচ্ছে, এবং দূরের প্রান্তটা ধনাত্মক আধান আহিত হচ্ছে। এটা ধনাত্মক আধানটি কি হচ্ছে, তারদের নিচে চলে যাচ্ছে, এবং ঋণাত্মক আধানটি কি হচ্ছে, যেতে পারবে না। কেন? কারণ এর মধ্যে ধনাত্মক আধান, এর মধ্যে ঋণাত্মক আধান, একে আকর্ষণ করবে। এর মধ্যে ধনাত্মক আধান, এর মধ্যে ঋণাত্মক আধান, একে আকর্ষণ করবে। এটা ঋণাত্মক হতে পারতো, কারণ এটা ধনাত্মক হতো, আকর্ষণ করতো। এবার বজ্রবাহ কি করছে, বজ্রবাহ হচ্ছে, বজ্রবাহ একটা ভালো কাজ করছে। সেটা হচ্ছে এই যে ছুচালো, এখনই বললাম ছুচ, দেখো এটা মাথায় রাখবে, একটা গোল জিনিস, সেটার থেকে ইলেকট্রন ক্ষয় হতে পারে না, কিন্তু ছোচালো যখন চলে আসবে জিনিসটা, এখান থেকে ইলেকট্রন ক্ষয় হতে পারে। ফলে কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন ক্ষয় হচ্ছে, ঋণাত্মক ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে বাতাসে মিশছে, তাহলে এই বাতাসটাও ঋণাত্মক হয়ে যাচ্ছে, এর আশেপাশে যে বাতাসটা আছে সেটাও ঋণাত্মক হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, তো এটা ঋণাত্মক, এটাও ঋণাত্মক হচ্ছে। এবার ভালো করে বুঝবে এই জিনিসটা, এই বজ্রপথটা ফিক্সড, বজ্রপথে যেতে পারবে না, কিন্তু বাতাসটাও নড়াচড়া করতে পারবে। বজ্রপথ ঋণাত্মক, এটাও ঋণাত্মক, তখন কি হবে, দূরে চলে যাবে। এটা তাহলে বায়ুগুলো ধীরে ধীরে মেঘের কাছে যাবে, এবং মেঘের কাছে ধনাত্মক আধান আছে, এই বায়ুটা ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক বেশি নিউট্রাল হয়ে যাবে। ফার্স্টেই দেখো কোশ্চেনটা পড়েছি, নিউট্রাল হয়ে যাবে। দেখো সব তো নিউট্রাল হতে পারবে না, কিন্তু ওর ক্ষমতাটা লোপ পাবে। তখন কি হবে, তখন আর বজ্রপাত হবে না। ক্ষমতা যখন, তখন ধরো তুমি অনেক টাকা জমা করে একটা গাড়ি কিনবে, টাকাটা ধরো তোমার জমা হয়েছিল, তোমার থেকে কোনো চোর এসে চুরি করলো, তখন কি তোমার কাছে টাকাটা বেঁচে আছে, তা তুমি গাড়ি কিনতে পারবে না। সেম জিনিস, এর কাছে এত আধার নেই, ফলে আধানটা ফেলতেই পারবে না, তখনই চলে যাবে। এইটাই হচ্ছে কনসেপ্ট, বুঝতে পেরেছো? না আরেকবার ভালো করে বোঝাবো, শর্ট করে বোঝাচ্ছি। মেঘ আছে, মেঘের থেকে বিদ্যুৎ সবসময় যাবে সব থেকে কাছের তোমার প্রান্তে যেতে, বিল্ডিংটা সব থেকে কাছে রোড, যেটা মাটিতে ঠেকে আছে, তার বিল্ডিং এ যাবে, বা এখানে বাড়ি হলে বাড়ি যেত, যা হতো তাই যেত। কিন্তু এই বিল্ডিং এর উপরে কি হয়, বজ্রভয় লাগানো থাকে, বজ্রভয় লাগানো থাকে। এই বজ্রভয়টা কি করে, ধরো মেঘের, এই দেখো মেঘটা ঋণাত্মক, এবার ধরো ঋণাত্মক মেঘ নিয়ে করি, ধরো মেঘটা ঋণাত্মক আধান আছে, এখানে বজ্রভয় আছে, সে ধনাত্মক, মানে বিল্ডিংটা আছে জাস্ট, এবং এখান থেকে নিচে নিচে প্রবেশ করছে কিন্তু কারেন্ট, ঠিক আছে, এখানে আমার পাত দিয়ে নিচে প্রবেশ করছে, ঠিক আছে। এটা এটা ঋণাত্মক আধান, ফলে কি হচ্ছে, সামনে এটা টাচ নেই, ফলে কি হচ্ছে, এটা ধনাত্মক আধান হবে, এই যে এই পাতটা ধনাত্মক আধান হবে, এবং এর উল্টো দিক নিচের দিকটা ঋণাত্মক আধান হবে। এই ঋণাত্মক আধানটা কি হবে, দেখো এর ঋণাত্মক, এ ধনাত্মক, এটা দুজন আকর্ষণ করেছে, এ তো আকর্ষণ করেনি, এর নিচ দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? এবার এগুলো সরু সরু, তামার পাত সরু, তার জন্য কি হচ্ছে, ইলেকট্রন ক্ষয় করে যাচ্ছে। ইলেকট্রন ক্ষয় করছে মানে কি, এটা ধনাত্মক আধান, ফলে কি হচ্ছে, ধনাত্মক আধান ক্ষয় হচ্ছে বলে বাতাসেও ধনাত্মক আধান হয়ে যাচ্ছে উৎপন্ন। এর বাতাসে যখন ধনাত্মক আধান হচ্ছে, পাতটাও ধনাত্মক, তখন কি দুজনকে দুজন ঠেলবে, একই আধান পরস্পরকে বিকর্ষণ করবে। এবার যখন ঠেলবে, তখন এই বাতাসটা কি হবে, অ্যান্ড এই তড়িৎ প্রবাহটা যখন যেতে পারবে না, বাতাসটা যাবে, তো বাতাস থেকে দূরে যাবে, দূরে যেতে এর সামনে যে বাতাসগুলো সেগুলো মেঘের দিকে যেতে থাকবে, এবং মেঘে ঋণাত্মক আধান, এর ধনাত্মক আধান মিলছে গিয়ে নিউট্রাল হয়ে যাবে, তখন মেঘের আধানের পরিমাণ কমে যাবে, তার জন্য বিদ্যুৎটা ফেলতে পারবে না মেঘে। বা কিছু ক্ষেত্রে দেখো বিদ্যুৎ পড়েও, এমন না যে একদমই ফেলতে পারবে না, কিন্তু ম্যাক্সিমামটা ফেলা যায় না, ঠিক আছে। পরের প্রশ্ন, বজ্রপাত সৃষ্টিকারী মেঘের আধান তৈরি হয় কিভাবে? বৃষ্টি কণাগুলি ইলেকট্রনে পরিণত হওয়ার ফলে, তখন ইলেকট্রনে কখনো পরিণত হয় না কিছু। পৃথিবীর তড়িৎ ক্ষেত্রের জন্য, তড়িৎ ক্ষেত্র আমরা এখন আপাতত দেখছি না, সূর্যের দ্বারা আয়ন সৃষ্টির জন্য না, জলকণাগুলি পরস্পরের ঘর্ষণের ফলে। দেখো এটা একটা জেনারেল নলেজ, তোমরা এখন ঘর্ষণ নিয়ে পড়ছো, সেই ঘর্ষণ সম্পর্কে এসে, তার মানে এটাই উত্তর। এবার উত্তরটা আমি আরেকটু গুছিয়ে বলি, ধরো মেঘের ভেতরে থাকা ছোট ছোট জলের ফোঁটা, বরফের কণা, দেখো এখানে বরফের কণা লেখে নেই, তাও বরফের কণা বলা যেতে পারে। মেঘের ভেতরে থাকা ছোট ছোট জলের ফোঁটা বা বরফের কণা,
ও বরফের কণা বাতাসের তীব্র প্রবাহের মধ্যে যখন পারস্পরিক ঘর্ষণ ও ধাক্কা লাগে, পরস্পরের সাথে ঘর্ষণ হবে এবং ধাক্কা লাগবে, যখন বায়ু তো জোরে বইছে, তখন স্থির তড়িৎ বা আধান উৎপন্ন হবে। যখন আমি এখন বললাম কি ঘর্ষণের ফলে আধান উৎপন্ন হচ্ছে, এর ফলেই মেঘে পজিটিভ ও নেগেটিভ আধান আলাদা আলাদা হয়ে জমা হয়। এর জন্য মেঘে যেটা আছে সেটা পজিটিভ আলাদা হবে, নেগেটিভ আলাদা, দুটো আলাদা আলাদা আধান হয়ে জমা হবে, তার ফলে সেখানে আধান উৎপন্ন হয়। ঠিক আছে, হয়ে গেছে। এরপর এখান থেকে কিছু করার নেই। এবার দেখো এখানে দেখো 21 নম্বর একটা কোশ্চেন আছে। একটি গোলকের ব্যাস 2 সেমি, গোলকটি ফাঁপা ও গোলকটি ফাঁপা ও ও ও ফাঁপা ও পরিবাহী। গোলকটিতে 12.56 ইউনিট আধান থাকলে ওর ভেতর পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্বের মান। দেখো ভেতর পৃষ্ঠে কোনো আধান থাকবে না, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব থাকবে না, সিধাবাদ। আধানের তলমাত্রিক কিউ বাই এ, যখন আমাদের কিউটাই জিরো তখন এটাও জিরো হবে, তাহলে তাহলে আধান থাকবে না, তাহলে এখানে শূন্য হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে ভিতরে আধান থাকবে না, বাইরে আধান থাকবে। আধান থাকবে না যখন তলমাত্রিক ঘনত্ব থাকবে, তলমাত্রিক ঘনত্ব কি কিউ বাই এ, তাহলে কিউটাই যখন শূন্য তাহলে এইটা নিয়ে আর কি করবো, তো শূন্যই হবে। ঠিক আছে, শূন্যই হবে। এরপরে আর এখানে সেভাবে কোশ্চেন নেই। এরপরে আমি কয়েকটা প্রশ্ন আমি এরপরে এই চ্যাপ্টারে আরো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলি, এরপরেও এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক বেঁচে থাকলো, কিছু কিছু কোশ্চেন বেঁচে থাকলো যেগুলি ইম্পর্টেন্ট, সেগুলি পরের একটা ভিডিওতে পার্ট 2-তে সমস্ত এর ইম্পর্টেন্টগুলো করিয়ে নেবো। তারপরে তড়িৎ ক্ষেত্র ধরবো, কিন্তু আমার মনে হয় তড়িৎ ক্ষেত্র কিছু কোশ্চেন করিনি, নাহলে একটাই চ্যাপ্টার পড়তে বাজে লাগবে। তড়িৎ ক্ষেত্রের পরের চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্রের কিছু প্রশ্নের সাথে সাথে বাকি এর যে অঙ্ক টঙ্ক যেটুকু আছে বাকি সেটুকু করিয়ে দেবো, মানে ইম্পর্টেন্ট গুলো করিয়ে দেবো, ব্যাস তারপর ছাড়বো। এরকম প্রত্যেকটা দেখো আজকের, আশা করি আজকের তোমাদের এই ভিডিও লেকচারটা খুবই ভালো লাগলো। কেন যে এখানে শুধুমাত্র আমি প্রশ্ন বলিনি, প্রশ্নের সাথে উত্তর বলেছি, আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিশ্বাস করো খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি যদি চাও এই প্রত্যেকটা এমসিকিউ আমি গিয়ে আমি সবকটা দেখবো, তাহলে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে যাবে, ওই চ্যানেলটা গিয়ে, যে চ্যানেল দেখছো এই চ্যানেল দেবে, এর সমস্ত এমসিকিউ করানো আছে, পরীক্ষার সঙ্গে প্রশ্ন করছে, করতে পারো। কিন্তু আমার মনে হয় ওইগুলো করো, কিন্তু বাকি চ্যাপ্টারগুলো আমার মনে হয় শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখন করে যাও। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেনের সাথে থিওরি কমপ্লিট হচ্ছে, তড়িৎ শ্রেণী তোমাদের কমপ্লিট হলো, আধানে কোয়ান্টাম কমপ্লিট হলো, বাকি যে কোশ্চেন গুলো করতে করতে বাকি ঘর্ষণের আবেশে দেখো ম্যাক্সিমাম থিওরি তোমার কমপ্লিট হয়ে গেলো। বাকি এরপরে যে অঙ্কগুলো করবো আর কয়েকটা কোশ্চেন আছে, সেগুলো করলে আশা করি এই চ্যাপ্টারের প্রত্যেকটা থিওরি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখছো কত সুন্দরভাবে তোমাদের থিওরি প্লাস অঙ্ক দুটোকেই কমপ্লিট হচ্ছে, আর এইগুলো অঙ্ক প্লাস এমসিকিউ সব রকমের ওর সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে, খুব সুন্দরভাবে সহজে কমপ্লিট করবো। এরপরে তড়িৎ ক্ষেত্র আসবে, তারপরে তড়িৎ ক্ষেত্র পরে আবার দেখো তড়িৎ ক্ষেত্র পরে আবার আবার এই চ্যাপ্টারে কয়েকটা কোশ্চেন, ছোটখাটো কয়েকটা কোশ্চেন যদি থেকে যায় তাহলে সেটা করাবো, তড়িৎ বিভব করাবো, অনেকগুলো জিনিস করাবো। এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার এরকম মানে একটা ভিডিওতে কখনো করানো সম্ভব নয়, এইটুকু শোনো, তোমরা এইটুকু শোনো, চলে যাবো না, একটা ভিডিওতে করানো সম্ভব নয়। তো এরকম এটা পার্ট 1 সাজেশন, এরপরে পার্ট 2 সাজেশন আসবে। দেখো এটা পার্ট 1 বইটা হলো, এরপরে এই বইয়েরই কিছু কোশ্চেন আছে, হচ্ছে অঙ্ক আছে, এই স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দেবো। তারপরে টেস্ট পেপার এগুলো করাবো, তারপরে এইগুলো করাবো, এরকম করতে করতে যেতে থাকবো। এর সাথে আমি ভাবছি এইটা চ্যাপ্টার সাথে সাথে তড়িৎ ক্ষেত্রটাও চালু করে দেবো, তড়িৎ ক্ষেত্রটারও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। এরকম শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন, তার সাথে থিওরি করতে দেবো। দেখো তোমাদের এখন অন্য সাবজেক্ট গুলো তো চাপ দেওয়ার সময় এসেছে, তো অন্য চ্যাপ্টার গুলো চাপ দেওয়ার সময় এসেছে, তো অন্য চ্যাপ্টার গুলো অন্য সাবজেক্ট গুলো পড়ো। তার সাথে সাথে শুধুমাত্র আমি চাইছি এই যে সাজেশনের ভিডিওটা, দেখো সাজেশন বলে তোমাদের মার্কেটে প্রচুর সাজেশন ভিডিও বেরিয়ে যাবে, কিন্তু ওরকম সাজেশন ভিডিও কখনো হয়ই না। তোমরা ছোট ছোট এই এমসিকিউ গুলো করতে থাকো, এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো করতে থাকো, বইয়ের ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপরে হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ার করাবো, যে আগের বছরের প্রশ্নগুলো এসেছে তড়িৎ ক্ষেত্র থেকে, দেখবে এরপরে কতগুলো প্রশ্ন করাবো যেগুলো আগের বছর এসেছে, এইগুলো বলছি। স্থির তড়িৎ প্রাথমিক ঘটনাবলী এখান থেকে এসেছে,
এরকমই বলছি, এরকম করতে থাকো, সাজেশনের পিছনে ছুটো না। এখন সাজেশনের পিছনে 2-4টা কোশ্চেন দিয়ে দেবে, ব্যাস, বলবে এখান থেকে কমন চলে আসবে, না আসলে ব্যাস। তোমরা বিগত বছরের ভিডিওগুলো, যেগুলো সাজেশন ভিডিও, ভিডিওর পরে যখন পরীক্ষার পরে যেগুলো স্যারগুলো দেখবেন পোস্ট করেছে যে এবার খুব কঠিন দিয়ে দিয়েছে পর্ষদ, এটা কি করা যায়, ওরকম হয়ই না। তোমরা যদি সাজেশন পড়ো তাহলে কঠিন লাগবে। তোমরা এরকম পার্ট বাই পার্ট কোশ্চেন করতে থাকো। এখন এগুলো তো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো করতে থাকো ব্যাস, তার মধ্যে তোমরা পেয়ে যাবে কমন, চিন্তা করো না। পরের ভিডিওতে এরই কিছু কোশ্চেন, বইয়ের কোশ্চেন এবং বাকি কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আর তড়িৎ ক্ষেত্রটা পরের চ্যাপ্টারে চালু করবো, পরের ভিডিওতে চালু করবো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে। আর হ্যাঁ, 4th সেমিস্টারে আমি ভেবেছি প্রত্যেকটা চ্যাপ্টার যেরকম এই আমি ভিডিওতে দেখবে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী প্রথমগুলো এমসিকিউ পরীক্ষা সংক্রান্ত পাই টু পাই সব কটা পরপর করেছি। এরকম 4th সেমিস্টারে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে কমপ্লিট করাবো। যেহেতু এবার চ্যানেলটা অনেক লেটে বানিয়েছি, তার জন্য হয়নি। 4th সেমিস্টার প্রত্যেকটা ধরে ধরে কমপ্লিট, প্লাস লাস্টের সাজেশন ভিডিও, এরকম সাজেশন ভিডিও প্লাস কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের টেস্ট পেপার বলো, কোনো জিনিস কিনতে হবে না, আমি এখান থেকে সব পড়িয়ে দেবো তোমাদের কোশ্চেন, চিন্তা করো না। ঠিক আছে।